সাল 1997 ডিসেম্বর মাসের হাড় কাঁপানো ঠান্ডা রাতে যখন পুরো নর্থ কোরিয়া কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সেই রাতের অন্ধকার চিরে একটা বছর 17 বাচ্চা মেয়েকে কোরিয়ার রিয়াংগাং প্রভিন্স এরিয়ার বর্ডারের দিকে ছুটে আসতে দেখা যায়। এটা জানা সত্ত্বেও যে নর্থ কোরিয়ান বর্ডার গার্ডসরা তাকে দেখতে পেলেই শ্যুট করবে, কিন্তু তাও সে এক মুহূর্তের জন্য নিজের গতি কমায় না। বাট ছুটতে ছুটতে যখন সে বর্ডার লাইনের একদম কাছে চলে আসে, তখনই আচমকাই সে পেট্রোলিং করা একটা গার্ডের নজরে পড়ে যায়। কিন্তু এই সময় তার সাথে এক অদ্ভুত মিরাকেল ঘটে, যেটা সে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সারপ্রাইজিংলি মেয়েটি একদম অক্ষত অবস্থায় নর্থ কোরিয়ান বর্ডার ক্রস করতে সফল হয়। বর্ডারের ওপাশে ইয়ালু রিভার নামের একটা নদী পড়ে, যেটা শীতকালে বরফে জমে যায়। এরপর সেই জমাট বাঁধা নদীর ওপর দিয়ে দৌড়ে ধীরে ধীরে সেই মেয়েটি চায়নার বর্ডারের দিকে মিলিয়ে যায়। এই মেয়েটি সেই গুটি কয়েক মানুষগুলোর মধ্যে ছিল যারা সেফলি নর্থ কোরিয়া থেকে পালাতে সফল হয়েছিল। কিন্তু এই ঘটনার ঠিক 12 বছর পর যখন মেয়েটির 29 বছর বয়স, তখন না চাইতেও আবারও তাকে সেই বর্ডারের কাছেই ফিরে আসতে হয় যেখান থেকে সে পালিয়েছিল। কিন্তু কেন? আর সেদিন রাতেই বা তার সাথে এমন কি মিরাকেল ঘটেছিল যার জন্য সে গার্ডের চোখে পড়া সত্ত্বেও নর্থ কোরিয়া থেকে পালাতে সফল হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র 17 বছরের এই বাচ্চা মেয়েটির সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে নিশ্চিত মৃত্যুর কথা জানা সত্ত্বেও নর্থ কোরিয়া থেকে পালাতে বাধ্য হয়েছিল? এই ঘটনাটা একটা পারফেক্ট এক্সাম্পল যে অ্যাকচুয়ালি কেন নর্থ কোরিয়াকে পৃথিবীর হেল বলা হয়। জানুয়ারি 1980 নর্থ কোরিয়ার হেইসান সিটির একটা সাধারণ পরিবারে লি হিয়ন সিও নামের একটি মেয়ের জন্ম হয়। লিয়ের বাবা নর্থ কোরিয়ান ডিফেন্স ফোর্সের একজন সোলজার ছিল, আর মা একজন সাধারণ হাউসওয়াইফ, মানে একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি যাকে বলে। তবে এখানে নোটিস করার ব্যাপার হলো, অন্যান্য বাচ্চাদের তুলনায় লি ছোট থেকেই তার দেশের প্রতি একটু বেশি অবসেস ছিল। সে মনে করত নর্থ কোরিয়াই পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি, তার সাথে কোনো দেশের তুলনা হয় না। অ্যাকচুয়ালি নর্থ কোরিয়ার প্রত্যেকটা স্কুলে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে নাথিং টু এনভি নামের একটা গান গাওয়ানো হয়। এই গানের মিনিং হলো, নর্থ কোরিয়া পৃথিবীর সুপ্রিম কান্ট্রি, তার ওপর কেউ নেই, তাই সবার গর্ব হওয়া উচিত যে তারা এই দেশে জন্মেছে। এই বিষয়টাই লিয়ের মনের একদম গভীরে গেঁথে গেছিল। এছাড়া লিয়ের বাবা একজন সোলজার হওয়ায় অন্যান্য নর্থ কোরিয়ানসদের তুলনায় ফাইন্যান্সিয়ালিও তারা ভালোই স্টেবল ছিল, যার জন্য তাদের কোনো অভাব না থাকায় লি নর্থ কোরিয়াকেই পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলে মানতে শুরু করে, আনটিল 1994। আনএক্সপেক্টেডলি এই 1994 সালে নর্থ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। বন্যা, খরার মতো বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের সাথে সাথে সরকারের মিসম্যানেজমেন্টের জন্য সারা দেশে ব্যাপক খাদ্য সংকট শুরু হয়। এই সময় কিম জং উনের বাবা কিম জং ইল নর্থ কোরিয়ার ক্ষমতায় ছিল। সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার বদলে উল্টে দেশে যা অবশিষ্ট খাদ্য সামগ্রী বেঁচে ছিল সেগুলো নিজেদের কিম ফ্যামিলি এবং তাদের কিছু ক্লোজ পলিটিক্যাল লিডার্স ও হাই র্যাঙ্কড আর্মি অফিসারদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আর এর রেজাল্ট, পুরো নর্থ কোরিয়া জুড়ে সাধারণ মানুষরা না খেতে পেয়ে অনাহারে তিলে তিলে মরতে শুরু করে। লিয়ের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়, প্রথম দিকে তারা তেমন একটা এফেক্টেড হয় না। বাট দুর্ভিক্ষ যত ইন্টেন্স হতে থাকে, আস্তে আস্তে লিয়ের পরিবারে এর প্রভাব পড়তে শুরু করে। কারণ তার বাবা সোলজার হলেও কোনো উচ্চপদস্থ হাই র্যাঙ্কড অফিসার ছিল না, কিন্তু তাও যে কোনো প্রকারে কষ্টে সৃষ্টে তারা চালিয়ে নিচ্ছিল। বাট এই সময়ই লিয়ের মা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। ন্যাচারালি পরিবারে একটা নতুন সদস্য এলে সবাই খুশি হয়, কিন্তু এই দুর্ভিক্ষের সময় বাচ্চার জন্ম হওয়া
তাদেরকে আরও বড় ক্রাইসিসের মধ্যে ঠেলে দেয়। তখন লিয়ের বয়স মাত্র 14 বছর। সেই সময় লি প্রথমবার দেখে দুটো খাবারের জন্য তার মাকে বাড়ির বাইরে বেরিয়ে দিনরাত পরিশ্রম করতে। আস্তে আস্তে লিয়ের কাছে তার দেশ এবং গভর্নমেন্টের আসল স্বরূপটা বেরিয়ে আসছিল। এই দুর্ভিক্ষে প্রায় 30 লক্ষেরও বেশি সাধারণ নর্থ কোরিয়ানস মারা যায়, কিন্তু এই ব্যাপারে সরকার কোনো রকম অ্যাকশন নেয় না। উল্টে যদি কেউ পাবলিক প্লেসে গভর্নমেন্টের বিরুদ্ধে আওয়াজ ওঠাতো, তখন ডিরেক্ট সেখানেই তাকে এনকাউন্টার করে দেওয়া হতো। আর এরকমই একটা ঘটনা হেইসান সিটিতে লিয়ের চোখের সামনে ঘটে। সে রিয়েলাইজ করে অ্যাকচুয়ালি তার দেশের গভর্নমেন্ট ঠিক কতটা নিষ্ঠুর। 3 বছর পর, সাল 1997। নর্থ কোরিয়ার কন্ডিশন আগের থেকে একটু বেটার হলেও তখনও দেশ থেকে পুরোপুরি দুর্ভিক্ষ যায়নি। লিয়ের পরিবার তখনও স্ট্রাগল করছিল, কিন্তু এই গত 3 বছরে লিয়ের জীবন পুরোপুরি বদলে গেছিল। দুর্ভিক্ষের কষ্ট আর কন্টিনিউয়াসলি সাধারণ মানুষের উপরও হওয়া সরকারের অত্যাচার, এইসব দেখতে দেখতে সে এক প্রকার ফেড আপ হয়ে গেছিল। তাই এখন যে কোনো মূল্যে লি ফ্রিডম পেতে চাইছিল। আর ঠিক এই চিন্তা ভাবনা থেকেই একদিন সে কাউকে কিছু না জানিয়ে একাই নর্থ কোরিয়া থেকে পালানোর ডিসিশন নেয়। 1997 সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডা রাতে, যখন তার মা বাবা এবং 3 বছরের ছোট্ট ভাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সেই সুযোগেই লি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সত্যি কথা বলতে সে নিজেও জানতো না যে আদেও নর্থ কোরিয়ান গার্ডসদের নজর এড়িয়ে সে বর্ডার ক্রস করতে পারবে কিনা। এই সব কথাই ভাবতে ভাবতে সে জঙ্গলের ভেতর দিয়ে ছুটছিল। মিনিট 10 এভাবেই দৌড়ানোর পর সে রিয়াংগাং প্রভিন্স এরিয়ার বর্ডারের কাছে পৌঁছে যায়। লি এখানে আগে থেকেই খুবই চালাকির সাথে একটা এসকেপ রুট চুজ করে রেখেছিল। এমন একটা রাস্তা যেখানে বর্ডারে কোনো রকম ব্যারিকেড বা কাঁটাতার থাকবে না, শুধুমাত্র পেট্রোলিং করা গার্ডসদের নজর এড়িয়ে বর্ডার ক্রস করে পালাতে হবে। আর এই জায়গাটা ছিল রিয়াংগাং প্রভিন্সের ইয়ালু রিভার এরিয়া। লি জঙ্গল থেকে বেরোনোর আগে সেই জায়গাটাকে আগে ভালোভাবে দেখে নেয়, আশেপাশে কোনো গার্ডস টহল দিচ্ছে কিনা। তখন সেখানে চারপাশে তেমন কাউকেই দেখা যায় না। লি বুঝে যায় এটাই তার কাছে গোল্ডেন অপরচুনিটি বর্ডার ক্রস করার। তখনই জঙ্গল থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে সে বর্ডারের দিকে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে যখন সে বর্ডার লাইনের একদম কাছে চলে আসে, জাস্ট কয়েক মিটারের ডিস্টেন্স, ঠিক এই মুমেন্টেই হঠাৎ করে লি এক বর্ডার গার্ডের চোখে পড়ে যায়। দৌড়াতে দৌড়াতে দূর থেকে লিও তাকে নোটিস করে। সে দেখে শ্যুট করার জন্য গার্ডটি তার হাতে বন্দুক তুলে নিয়েছে। লি বুঝতে পারে এটাই তার শেষ সময়, বাঁচার আর কোনো উপায় নেই। আর ঠিক এই সময় এক মিরাকেল ঘটে। লি দেখে শ্যুট করার বদলে হঠাৎই সেই গার্ডটি তার বন্দুক নামিয়ে নেয় এবং তাকে একদম বিনা বাধায় অক্ষত অবস্থায় নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করতে দেয়। এটা দেখে লিও প্রচণ্ড সারপ্রাইজ হয়েছিল, কিন্তু এখন এইসব নিয়ে ভাববার অবস্থায় সে ছিল না। এতক্ষণে সে অলরেডি বর্ডার পেরিয়ে ইয়ালু রিভারে জমাট বাঁধা বরফের ওপর দিয়ে দৌড়াচ্ছিল। এরপর ধীরে ধীরে ইয়ালু নদীর ওপর দিয়ে ছুটতে ছুটতে লি দূরে চায়নার সীমান্তের দিকে মিলিয়ে যায়। বর্ডারে এই যে মিরাকেলটা ঘটলো, এটা কোনো কোইন্সিডেন্স ছিল না। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে লিয়ের বাবা একজন সোলজার ছিল, তো সেই সুবাদেই এই বর্ডার গার্ডটা তার একজন ভালো বন্ধু ছিল, আর বার কয়েক সে তাদের বাড়িতেও গেছিল। তাই জন্যই ছুটতে ছুটতে লি একটু কাছে আসতেই গার্ডটা তাকে চিনে ফেলে এবং বন্দুক নামিয়ে নেয়। তবে এটাকে মিরাকেল বললেও খুব একটা ভুল হবে না, কারণ আজ যদি সেখানে তার বদলে অন্য কোনো গার্ডস থাকতো, তাহলে লিয়ের বাঁচা সত্যিই খুবই মুশকিল ছিল। এদিকে এতক্ষণে লি অলরেডি চায়নার সীমান্তে ঢুকে পড়েছিল, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সে যাবে কোথায়। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর আগেই সে সমস্ত প্ল্যান করে নিয়েছিল। চায়নার সাংইয়াংয়ে তার আন্টি থাকতো, তাই লি প্রথমে সেখানেই যায়। তার ধারণা ছিল এখানে আসার পর তার লাইফ বদলে যাবে, খোলা সমাজে একদম স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে পারবে। কিন্তু এখানে আসার পর লি রিয়েলাইজ করে তার এই ধারণা পুরোপুরি ভুল ছিল। প্রথম 6 মাস লিকে তার আন্টি বাড়ির বাইরে কোথাও বেরোতে দেয় না, কারণ এখানের অলিতে গলিতে
পুলিশের ইনফর্মাররা ঘুরে বেড়ায়, যারা স্পেশালি লিয়ের মতো পালিয়ে আসা নর্থ কোরিয়ান ডিফেক্টরদের ধরিয়ে দেওয়ার কাজ করে। এখানে গভর্নমেন্ট অথরিটির চোখ এড়ানোর জন্য লিয়ের আইডেন্টিটিকে চে মিরান নামের এক চাইনিজ মেয়ের আইডেন্টিটির সাথে রিপ্লেস করা হয়েছিল, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। যে হোক করে স্ট্রাগলের মধ্যে দিয়ে লি নিজের দিন কাটাচ্ছিল, কিন্তু এই সময় হঠাৎই লিয়ের জীবনে এক বিশাল বড় ট্র্যাজেডি নেমে আসে। নর্থ কোরিয়া থেকে তার কাছে খবর আসে মিলিটারি ক্যাম্পে কিছু ইন্টারনাল ইস্যুর কারণে বাড়ি ফিরে হঠাৎই তার বাবা নিজের শরীরে ওভারডোজের ড্রাগ ইনজেক্ট করে সুইসাইড করেছে। এই ঘটনা লিয়ের পরিবারকে ইমোশনালি এবং ফাইন্যান্সিয়ালি দুদিক দিয়ে একদম ভেঙে ফেলে। তার মা এবং ভাই অলমোস্ট রাস্তায় এসে বসে। সংসার চালানোর জন্য এই সময় লি চায়নাতে কিছু পার্ট টাইম কাজ করে সেই টাকা এজেন্টের থ্রুতে তার মা এবং ভাইয়ের কাছে পাঠাচ্ছিল, যাতে তারা কিছু খেয়ে পড়ে বাঁচতে পারে। কিন্তু এত সব ডিফিকাল্টিসও তার জন্য হয়তো কম ছিল, কারণ এই সময় লিয়ের লাইফে আরও বড় একটা প্রবলেম এসে হাজির হয়। তবে এটা তার জন্য সবচেয়ে ডেডলি ছিল। হঠাৎই একদিন কোনো কিছু না জানিয়েই আচমকা পুলিশ বাড়ি থেকে লিকে তুলে নিয়ে যায়। আসলে তারা সন্দেহ করতে শুরু করেছিল সে একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর। লি বুঝে গেছিল এখন যদি চাইনিজ অথরিটি কোনোভাবে তাকে নর্থ কোরিয়ান হিসেবে প্রুফ করে ফেলে, তাহলে ইমিডিয়েটলি তাকে নর্থ কোরিয়ার গভর্নমেন্টের হাতে তুলে দেবে, যেখানে তার জন্য ভয়ানক টর্চার না হলে মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু ফরচুনেটলি লিয়ের বাবা ছোটবেলা থেকেই তার চাইনিজ ভাষা শেখার উপর জোর দিয়েছিল, তাই আজ সেই চাইনিজ স্পিকিং স্কিল আর চে মিরানের সাথে রিপ্লেস করা সেই আইডেন্টিটির জোরে চাইনিজ অথরিটি তাকে রিলিজ করতে বাধ্য হয়। তবে এই ঘটনা লিকে বুঝিয়ে দিয়েছিল যে চায়নাতে সে কখনোই স্বাধীনভাবে বাঁচতে পারবে না, যে কোনো মুহূর্তে তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তাই এবার সে চায়না থেকে সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান করে, কারণ লি জানতে পেরেছিল সাউথ কোরিয়ার গভর্নমেন্ট নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা ডিফেক্টরদের তাদের দেশে থাকার পারমিশন দেয়। কিন্তু তখনই সাউথ কোরিয়া যাওয়া লিয়ের পক্ষে একদমই সেফ ছিল না, কারণ এই ঘটনার পর লিয়ের প্রত্যেকটা মুভমেন্টের ওপর চাইনিজ অথরিটি নজর রাখছিল। তাই সে সিচুয়েশনটা একটু নর্মালাইজ হওয়া পর্যন্ত ওয়েট করে এবং ফাইনালি 2008 সালে গিয়ে লি সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ পায়। সাউথ কোরিয়ার ইনসিয়ান এয়ারপোর্টে পৌঁছে সেখানকার ইমিগ্রেশন অফিসে লি নিজেকে একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর বলে পরিচয় দেয়। তবে বিষয়টা এতটাও সিম্পল ছিল না। লি অ্যাকচুয়ালি নর্থ কোরিয়ান কিনা সেটা জানার জন্য ইমিগ্রেশন অথরিটি তাকে সাউথ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের কাছে হ্যান্ড ওভার করে। এখানে কিছুদিন লিয়ের নানা রকম টেস্ট নেওয়া হয় আর তার সাথে লিয়ের ব্যাকগ্রাউন্ডও খতিয়ে দেখা হয়। আর এই সমস্ত টেস্ট পাস করার পর গিয়ে ফাইনালি তাকে সাউথ কোরিয়ার সিটিজেনশিপ দেওয়া হয়। এখানে আসার পর লিয়ের লাইফ পুরোপুরি বদলে যায়। কোনো রকম রুলস রেস্ট্রিকশন ছাড়া সে একদম স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে শুরু করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এত ফ্রিডম পাওয়ার পরেও কেন লি আবার নর্থ কোরিয়ার সেই বর্ডারের কাছে ফিরে গেছিল, যেখান থেকে 12 বছর আগে সে পালিয়ে এসেছিল? আসলে সাউথ কোরিয়া সেটেল হওয়ার 1 বছরের মাথায় 2009 সালে ধীরে ধীরে লি যখন সেখানে এস্টাবলিশ হয়ে উঠছিল, তখনই তার কাছে খবর আসে যেই এজেন্টের থ্রুতে এতদিন সে নর্থ কোরিয়ায় তার মা ও ভাইয়ের কাছে টাকা পাঠাতো, হঠাৎই সে বর্ডার টপকাতে গিয়ে গার্ডসদের হাতে ধরা পড়েছে। আর শুধু তাই না, সেই এজেন্টটাকে চাপ দিয়ে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট লিয়ের তার মা এবং ভাইকে প্রতি মাসে টাকা পাঠানোর ব্যাপারটাও জেনে গেছে। আর এখন নর্থ কোরিয়ার গভর্নমেন্ট শাস্তি দেওয়ার জন্য তাদের দুজনকে হেইসান সিটি থেকে দূরে একটা আইসোলেটেড দুর্গম জায়গায় ছেড়ে আসার প্ল্যান করছে, যেখানে দূর দূর পর্যন্ত খাওয়ার বা পানীয় জলের কোনো চিহ্ন মাত্র নেই। মানে সোজা কথায় তাদেরকে তোড়পে তোড়পে মারার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু বিষয়টা যেহেতু একদম ন্যাশনাল লেভেলে চলে গেছিল, স্বয়ং কিম ফ্যামিলি নিজে হাতে কন্ট্রোল করছিল, তাই লিয়ের মা এবং ভাইয়েরও তেমন কিছু করার ছিল না, শুধুমাত্র মৃত্যুকে স্বীকার করা ছাড়া। তবে এদিকে সাউথ কোরিয়ায় বসে লি এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারে না। সে ঠিক করে
অ্যাট এনি কস্ট যে কোনোভাবে তার মা ও ভাইকে নর্থ কোরিয়া থেকে উদ্ধার করে আনবে। আর এই সময় লি তার লাইফের সবচেয়ে ভয়ানক ডিসিশনটা নেয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে তখনই সে ফ্লাইটে করে চায়নায় উড়ে যায়। এরপর চায়নার সাংয়াংয়ে পৌঁছানোর পর লি লুকিয়ে নর্থ কোরিয়ান গার্ডসদের নজর এড়িয়ে ইয়ালো রিভারের সেই বর্ডার এরিয়াতে যায়। এটা তার জন্য প্রচণ্ড রিস্কি ছিল, কিন্তু এছাড়া আর কোনো অপশানও ছিল না। সেখানে লি কিছু এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করে, যারা ডঙ্কি প্রসেসে মানুষদের নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করতে সাহায্য করে। তবে এই কেসে যেহেতু ডিরেক্ট গভর্নমেন্ট ইনভলভ ছিল আর হাতেও সময় প্রচণ্ড কম ছিল, তাই এই কাজের জন্য লিকে তাদের একটা হেভি অ্যামাউন্ট পে করতে হয়। কিন্তু তাও কোনো সিকিউরিটি ছিল না যে মিশনটা সাকসেসফুল হবেই। সাল 2009 জুন মাসের এক রাতে যখন সমস্ত পুলিশ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তখন সেই সুযোগে এজেন্টরা লিয়ের মা ও ভাইকে লুকিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বার করে আনে এবং কেউ যাতে দেখতে না পায় তাই খুবই চালাকির সাথে তাদের দুজনকে রিয়াঙ্গাং প্রভিন্সের জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যায়। যদিও এর মাঝে তাদের অনেক রকম ডিফিকাল্টিস ফেস করতে হয়, কিন্তু তাও যে হোক করে কয়েক ঘন্টার জার্নির পর ফাইনালি এজেন্টরা সমস্ত পুলিশ ও বর্ডার গার্ডসদের নজর এড়িয়ে লিয়ের মা ও ভাইকে নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করাতে সফল হয়। বর্ডারের ওপাশে পৌঁছে 12 বছর পর যখন আবার তারা একসাথে মিট করে, তখন তাদের প্রত্যেকের চেহারায় যে ইমোশন ফুটে উঠেছিল সেটা কোনো ভাষাতেই এক্সপ্লেন করা যায় না। লি তার ফ্যামিলিকে নিয়ে সেফলি চায়নাতে তো পৌঁছে গেছিল, কিন্তু চায়নাও তাদের জন্য পুরোপুরি সেফ ছিল না। তাই লি যে হোক করে তাড়াতাড়ি তার মা ও ভাইকে সাউথ কোরিয়া নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে লি জানতে পারে চায়নার প্রতিবেশী দেশ লাওসে একটা সাউথ কোরিয়ান এম্বাসি আছে। তাদেরকে কোনোভাবে যদি সেখান অবধি নিয়ে যাওয়া যায় তাহলে বাকিটা সাউথ কোরিয়ান গভর্নমেন্ট বুঝে নেবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তার মা ও ভাইয়ের কোনো রকম পরিচয়পত্র ছিল না, এমনকি তারা চাইনিজ ভাষাও জানতো না। তাই তাদেরকে নিয়ে ট্রাভেল করা প্রচণ্ড রিস্কি ছিল। তবে এই সময় একজন চাইনিজ ব্রোকার লিকে আশ্বাস দেয় যে সে কিছু টাকার বদলে তার মা ও ভাইকে সেফলি চায়নার বর্ডার ক্রস করে লাওসে পৌঁছে দিতে পারে। লিয়ের কাছে এছাড়া আর কোনো অপশানও ছিল না, তাই সে খুশি খুশি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি লি জানতো না যে রাস্তায় এখনও তাদের কত কিছু ফেস করা বাকি আছে। চায়নার কুনমিং শহর থেকে লাওস যাওয়ার একটা স্পেশাল বাস ছাড়ত, তো সেই বাসে করেই লিয়ের মা ও ভাইকে লাওস পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই ব্রোকার তার সোর্সের থ্রুতে ফেক আইডেন্টিটি ও পাসপোর্ট অ্যারেঞ্জ করে বাসের টিকিট কনফার্ম করে। তবে লিয়ের ক্ষেত্রে এরকম কোনো ইস্যু ছিল না, যেহেতু তার সমস্ত ডকুমেন্টস ছিল। এরপর সেই টিকিটের ডেট অনুযায়ী জুন মাসের এক সকালে লি তার মা ও ভাইকে নিয়ে সেই বাসে উঠে পড়ে। প্রায় 15 ঘন্টা জার্নি অতিক্রম করার পর বাস অলমোস্ট চায়নার সীমান্তের কাছে পৌঁছে গেছিল। আর জাস্ট মিনিট খানেকের মধ্যেই তারা লাওসের বর্ডার জোনে ঢুকে পড়বে। কিন্তু এই সময় মাঝ বর্ডারে হঠাৎ করে বাস থেমে যায়। প্রথমে কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হুড়মুড়ি এক চাইনিজ সোলজার বাসে উঠে পড়ে এবং ওঠার সঙ্গে সঙ্গে সে প্রত্যেকের কাছে গিয়ে তাদের আইডি প্রুফ চেক করতে শুরু করে। কিন্তু এই নিয়ে লি এক ফোঁটাও চিন্তিত ছিল না, কারণ তার কাছে ব্রোকারের দেওয়া ফেক আইডি প্রুফ ছিল। বাট এই সময় লি নোটিস করে সেই সোলজার প্যাসেঞ্জারদের আইডি প্রুফের সাথে সাথে তারা চাইনিজ কিনা সেটা ভেরিফাই করার জন্য তাদের ভাষাও চেক করছে। এটা দেখা মাত্রই সে চমকে ওঠে। লি রিয়েলাইজ করে যে তারা এখানে খুব বাজেভাবে ফেঁসে গেছে, ধরা পড়া ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু সব কিছু পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে তাও একবার লি তার শেষ চেষ্টাটা করে। সেই সোলজারটা চেক করতে করতে যখন শেষে তাদের সিটের সামনে আসে, তখন লি তাড়াহুড়ো করে তার নিজস্ব এভিডেন্সগুলো আগে সাবমিট করে। এরপর লিয়ের চেকিং হয়ে গেলে সোলজারটি যখন তার মা ও ভাইয়ের দিকে এগোয়, তখন লি হঠাৎই সেই সোলজারটিকে জানায় তার মা ও ভাই ফিজিক্যালি আনস্টেবল, তারা দুজনেই বোবা।
লিয়ের এই একটা ছোট্ট কথায় ইনস্ট্যান্ট এই পুরো সিচুয়েশনের মোড় ঘুরিয়ে দেয়। সেই সোলজারটি লিয়ের এই কথার ওপর কোনো কাউন্টার কোশ্চেন করে না। ইভেন এর ইম্প্যাক্ট এতটাই ছিল যে সোলজারটি লিয়ের মা ও ভাইয়ের আইডি প্রুফও ভালো করে চেক করে না, জাস্ট হালকা করে চোখ বুলিয়ে সে বাস থেকে নেমে পড়ে। সিরিয়াসলি এটা লিও তার ফ্যামিলির কাছে কোনো মিরাকেলের থেকে কম কিছু ছিল না। তারা অলমোস্ট ধরা পড়তে পড়তে বেঁচেছিল। মিনিট খানেকের মধ্যেই তারা চায়নার বর্ডার ক্রস করে লাওস পৌঁছায়। এখান থেকে একটা লোকাল বাসে চেপে তারা লাওসের ক্যাপিটাল ভিয়েন্তিয়ানে সাউথ কোরিয়ান এম্বাসিতে পৌঁছায়। লিয়ের মতো তার মা ভাইকেও কিছুদিন সেখানে নানা রকম টেস্ট ও এক্সামের মধ্যে দিয়ে পাস করানো হয়। আর এই সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পর ফাইনালি তাদেরকে সিটিজেনশিপ দিয়ে সাউথ কোরিয়ায় শিফট করা হয়। আর এখন তারা তিনজনেই সেখানে একটা হ্যাপি ফ্রিডম লাইফ লিড করছে। লিয়ের এই ঘটনাটা একটা পারফেক্ট এক্সাম্পল যে পৃথিবীতে ইম্পসিবল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। আসলে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র আমাদের অ্যাসপেক্ট আর মাইন্ড সেট আপের। আজ যদি লিয়ের মতো সাহস ও অ্যাম্বিশন প্রত্যেকটা নর্থ কোরিয়ানসদের মধ্যে থাকতো, তাহলে নর্থ কোরিয়ার সিংহাসনে কিম জং উনের মতো কোনো স্বৈরাচারী শাসকের অস্তিত্বই থাকতো না। আর না নর্থ কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে আইসোলেটেড ও ডিপ্রেসিভ কান্ট্রি বলা হতো।